বাংলাদেশ সময় রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মোট ২০ জনের মতো ভাষণ দিবেন এবং সেখানে প্রধান উপদেষ্টার সিরিয়াল নাম্বার ছিল আমরা যতটুকু জানি ১০ নম্বরে দেবে, কিন্তু সেই হিসেবে এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সাধারণত যারা বক্তব্য দেয় ১৫ মিনিট ২০ মিনিট এরকমই বক্তব্য দেয়। তো কিন্তু দেখা যাচ্ছে যে অল্প ২-৩ জনের পরেই তিনি বক্তব্য দিলেন এবং প্রায় ১.৫ ঘন্টা বক্তব্য দিলেন এবং বক্তব্যের বেশ কিছু বিষয়ও আছে, সেগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আপনি সামগ্রিকভাবে শুরুতেই একটু প্রধান উপদেষ্টার জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটা আজকে দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মূল কারণটা আমরা বলছি যে তিনি কিন্তু ইলেকশনের কথাটা এনেছেন। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচাইতে জাতীয় ইস্যু যেটা সেটা হলো ইলেকশন, এবং ইলেকশনটা হতেই হবে। এটা এই বিষয়ে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে মানে যারা বিশ্ব দরবারে যারা আছেন তারা প্রত্যেকেই মনে করেন যে বাংলাদেশের একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হতে হবে এবং এটাই ইলেকশনের মাধ্যমে। এবং ইলেকশনের প্যাথওয়েটা কি হবে সেই ব্যাপারে যথেষ্ট রকমের বিতর্ক থাকলেও আলটিমেটলি আজকে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে ডক্টর ইউনূস তার যে কমিটমেন্টটা আছে সেটা ব্যাখ্যা করেছেন। হয়তো সেই জায়গাতে হয়তো যে এই ইলেকশনটা করার যে রোড ম্যাপটা উনি হয়তো দিতে পারতেন, কিন্তু নিশ্চিতভাবে আরও অনেক বিষয় থাকার কারণে এটা আসেনি। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে রিফর্মের কথা উনি বলেছেন, 11টা কমিশনের রিফর্ম, যেটা আসলে বিশ্ব সম্প্রদায়ের জানা দরকার ছিল। তিনি এটা জানিয়েছেন, যদিও ডোমেস্টিক মানে আমরা যদি আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে দেখি তাহলে সেই রিফর্মের জায়গাতে আসলে যে খুব আশাবঞ্জক আমরা অগ্রগতি দেখেছি সেটা বলা যায় না, কিন্তু অন্তত পক্ষে এই রিফর্ম প্রসেসটা যে তিনি শুরু করেছেন এটা যে গ্লোবাল অ্যাটেনশন পেয়েছে এটা একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। এবং সেই সাথে হলো করাপশন, এবং আমি মনে করি যে যদি সবচাইতে বড় কোনো ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট এটার মধ্যে থেকে থাকে ইলেকশনের পরে সেটা হলো করাপশন। এবং করাপশনের ব্যাপারে কিন্তু তিনি অন্যান্য দেশগুলি যারা এই ব্যাপারে কমপ্লিসিট ভূমিকা পালন করে এবং বিভিন্ন আইন ব্যত্যয়ের মাধ্যমে এই যে অর্থগুলি, এটা তো বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ। গত 15 বছর ধরে আপনার আমার মতো সাধারণ মানুষের টাকা পয়সাগুলি বিভিন্নভাবে বিভিন্ন দেশে গেছে, এবং যারাই হিউম্যান রাইটসের কথা বলেন, যারাই স্বচ্ছতার কথা বলেন, তাদেরকে উনি একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এনেছেন। এবং আমি মনে করি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বড় কৃতিত্ব যে তিনি এনেছেন। এবং ওনার জেনারেল অ্যাসেম্বলির যে ডেলিগেশন ছিল সেটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিলেন, জামাতে ইসলামী ছিলেন এবং ছাত্ররাও ছিলেন। সুতরাং তাদের সামনেই কিন্তু বিষয়টা বলা হয়েছে। তার মানে এই দায়বদ্ধতা শুধু বিশ্ব কমিউনিটির না, যারা ভবিষ্যতে বাংলাদেশের সরকারের ক্ষমতায় আসবেন তাদের উপরেও এই দায়বদ্ধতাটা বসায়। রোহিঙ্গা ইস্যুটা এসছে, যেটা আমি মনে করি যে গ্লোবাল কমিটমেন্টের জায়গাটা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে, ফাইন্যান্সের ক্ষেত্রে বলেন, হিউম্যানিটেরিয়ান সাপোর্ট বলেন। এবং সেইটার মূল কারণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন, গাজা থেকে শুরু করে এত রকমের প্রবলেম এখন শুরু হয়েছে। ট্যারিফ ওয়ার, রাষ্ট্রগুলি এখন তারা ট্রেড প্রোটেকশনে যাচ্ছে, টাকা পয়সা খরচ করতে চাচ্ছে না, হিউম্যানিটেরিয়ান অব্লিগেশন থাকলেও সেই জায়গাতে তাদের সীমাবদ্ধতা আসছে, রিসোর্স প্রোটেকশনিজম আসছে। সেই কারণে আমার কাছে যেটা মনে হয় যে তিনি যে রোহিঙ্গার বিষয়টা এসছে এবং সেটা যে শুধুমাত্র বাংলাদেশের সমস্যা তা না, অর্থাৎ বিশ্ব দরবারকে এটাও জানানো যে আমার যে নেইবারিং কান্ট্রিগুলি আছে তাদের যে দায়বদ্ধতার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে সেটাও এসছে। আর লাস্ট যে দুটো পয়েন্ট আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো গাজা, এবং গাজার ব্যাপারটা আমাদের কনস্টিটিউশনের সাথেও তো সরাসরি জড়িত। আপনি যদি আর্টিকেল 25 দেখেন, আমরা যেই সংবিধানকে বারবার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি সেই সংবিধানেই কিন্তু আজকে বিশ্বের দরবারে আমাদের একটা বড় রকমের অবস্থান আছে যে টু স্ট্যান্ড উইথ দি অপ্রেসড অ্যান্ড সাপ্রেসড পপুলেশন। 71 সাল বলেন, সব জায়গাতেই আমাদের একটা বড় রকমের এক্সপিরিয়েন্স আছে। সুতরাং সেই গাজার ক্ষেত্রেও তিনি একটা বাংলাদেশের অবস্থানকে ক্লিয়ার করেছেন, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে বৈশ্বিক জিওপলিটিক্স, জিও স্ট্র্যাটেজি এবং জিও ইকোনমিক্সে একটা বড় রকমের পরিবর্তনের ক্ষেত্রে, এবং তিনি এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আর লাস্ট পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা না বললেই না, সেটা হলো যে আপনার এই যখনই আমাদের দেশ থেকে কোনো ডেলিগেশন নিউ ইয়র্কে যান, মানে সেটা এই বিগত সরকার হোক বা যে সরকারই হোক না কেন, আমরা যে একটা অর্কেস্ট্রেশন করি এবং যেইটা মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের কাছে তো একটা ভুল বার্তা দেয়
এবং এমন একটা সময় এই ঘটনাটা ঘটেছে যে এটা আমাদেরকে মনে রাখতে হবে যে যখন ভিসা রেজিম বারবার শক্ত হয়ে যাচ্ছে, মাইগ্রেশন রেজিম শক্ত হয়ে যাচ্ছে, এবং এই ধরনের ঘটনা কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা হয়তো তাদের বর্তমান পলিটিক্যাল ইন্টারেস্টে ঘটিয়েছেন, কিন্তু আপনি দেখেন এটার একটা বড় ইমপ্লিকেশন কিন্তু আমাদের ভবিষ্যতে আসবে। কারণ এই যে নিউ ইয়র্কে যেটা হচ্ছে, বা আমাদের নেতৃবৃন্দ যাই যাক, ডক্টর ইউনূস তো কোনো পলিটিক্যাল ব্যক্তি না, তিনি সর্বসাধারণ 5ই অগাস্টে সকল পলিটিক্যাল পার্টির কনসেনসাসে তিনি এসছেন, এবং তিনি যে ডেলিগেশনটা নিয়ে গেছেন তার প্রতি সম্মান বোধটা রাখাটা আমাদের প্রয়োজন ছিল। কিন্তু আমরা আবার যেটাকে আমি বলি যে একটু হয়তো হাস্যকর মনে হবে যে অ্যাজ ইফ আমেরিকানরা এখন চিন্তা করবে এদের জাতীয় চরিত্র তো এরকমই, আগে যেই সরকারের প্রধানমন্ত্রী আসতেন তার সাথেই করা হতো, এখন তো তিনি তো নির্দলীয়, ওনার তো অন্তত পক্ষে, এবং উনি তো ওনার খুব সম্ভবত একটা শেষ ইউএন জেনারেল অ্যাসেম্বলি। এখানে আমার মনে হয় এই জায়গাতে আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলির একটা বড় রকমের মানে ডিসিশন নেওয়া উচিত যে ভবিষ্যতে যারাই যান, আই মিন বিএনপি যদি ক্ষমতায় আসে তারাও যাবেন, জামাত যদি আসে তারাও যাবেন, ভবিষ্যতে অন্যান্য পলিটিক্যাল পার্টিরা যদি আসেন তারাও যাবেন। সুতরাং বারবার সাধারণ মানুষকে হেয় করার যে একটা প্রতিপন্ন মানে একটা ইন্টারেস্ট, এইটা থেকে বেরোয়া দরকার। কারণ এখন গ্লোবাল পলিটিক্স এমন একটা জায়গায় গেছে, সবাই সবার ভুল ধরার চেষ্টা করছে।